প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, পাশাপাশি বই পুস্তকের সাথে আছো। কোভিড-19 এই অন্ধকার কেটে যাওয়ার কাছাকাছি আমরা নতুন সূর্যের দেখা পাচ্ছি। এমনটাই মনে হচ্ছে। অল্প দিনে তোমাদের সাথে ক্লাসরুমে হয়তো আমার দেখা হবে, ক্লাস হবে। সেই পর্যন্ত আমরা আসলে অনলাইনে ক্লাস করব এবং বই পুস্তকের সাথেই থাকব। প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে সংযুক্ত আছো এবং যারা সংযুক্ত হতে পারে নাই, সবাইকে শেয়ার করে দাও। সবাইকে শুভেচ্ছা আজকের অনলাইন ক্লাসে। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সেলফোন নাম্বার দেওয়া আছে। যে কোনো সমস্যায়, ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় আমার সাথে যোগাযোগ করা যাবে এবং আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যার সমাধানের জন্য। প্রতিদিনের ন্যায় আজকেও বলবো, বই পুস্তক খুলে নিতে হবে, খাতা কলম সাথে রাখতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমরা সরাসরি ক্লাস করতে পারলে হয়তো আরও একটু ভালো হয়। বিধির বিধান, আমরা আসলে সরাসরি ক্লাসে এখনও উপস্থিত হতে পারছি না। আশা করি অল্প দিনে হয়তো আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারবো। সেই পর্যন্ত থেমে থাকলে আমরা পিছিয়ে পড়ব। তাই পিছিয়ে পড়তে চাই না, আমরা আসলে পড়াশোনার সাথে থাকতে চাই। যার কারণে খুব মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা উপভোগ করতে হবে এবং জটিলতায় আমার সাথে যোগাযোগ করতে হবে। কখনোই আমরা চাইবো না যে আমরা যেন আসলে পিছিয়ে পড়ি। পিছিয়ে পড়লে আমরা আসলে সেই ক্ষতিটা আর আসলে ফলাতে পারবো না। যার কারণে আমি যে বলে রাখছি এবং বলে যাচ্ছি, তোমরা কোনো সময় যেন পিছিয়ে না পড়ো। বই পুস্তক সাথে থাকতে আসলে আমাদের কোভিড নিয়ে কোনো জটিলতা নেই, যার কারণে বই পুস্তকের সাথে থাকবো। ক্লাস বুঝতে না পারলে আমার এই ক্লাসটা আমার ব্যক্তিগত ফেসবুকে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে এবং ইউটিউবে যথারীতি আপলোড থাকে। সেখান থেকে যে কোনো সময় সরাসরি তোমরা ক্লাসটা দেখতে পারো, আবার ডাউনলোড করে রেখে দিয়ে বারবার দেখতে পারো। আমি ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আসলে কথা বলবো, যে সমস্ত বিষয়গুলো তোমাদের দেখাবো, সেগুলো যথারীতি তোমাদের টেক্সট বইতে আছে। যেখানে জটিলতা সেগুলো একটু আসলে বলে দেওয়ার চেষ্টা করি। তোমরা আশা করি বই পুস্তক নিয়ে বসবে এবং এই ক্লাসটা পাশাপাশি দেখলে সমস্যা আর থাকবে না। প্রিয় শিক্ষার্থী, তবে আমরা শুরু করতে চাই আজকের ক্লাস। প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি 275, আজকে দ্বিতীয় অধ্যায়ে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। বিগত বেশ কয়েকটা ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় থেকে করেছি ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। সিলেবাসের আঙ্গিকে আমরা আরও কিছু ক্লাস করব। সেই ক্লাস থেকে আজকের বিষয়টা আমরা বলে রাখি যে আজকে আমরা পড়ব কম্পিউটার নেটওয়ার্কিং এবং তার ভিতর থেকে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান ও নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমরা গত ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে, নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ নিয়ে, বিভিন্ন প্রকারের নেটওয়ার্কিং নিয়ে বিশদভাবে আলোচনা করছি। সেই সাথে আজকে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান, কী কী উপাদান না থাকলে নেটওয়ার্ক সম্ভব নয় এবং স্থাপন করতে কী কী যন্ত্রপাতি নিয়ে, সেগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান যন্ত্রপাতির ভিতরে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড। যদি কম্পিউটারের মাদারবোর্ডে থাকে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড সংযুক্ত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে নেটওয়ার্ক যুক্ত হতে পারি না। এই ধরনের একটা ইন্টারফেস কার্ডের ছবি দিয়ে রাখছি আমি, যেগুলো সাধারণত তোমরা আসলে কম্পিউটারের ভিতরে বা ল্যাপটপের ভিতরে না করলে দেখতে পাও না, সেই ছবিগুলো আসলে দিয়ে রাখছি। ছবিগুলো একটু মনের ভিতরে রাখলে কোনো একটা সময় তো আমরা আসলে কম্পিউটার খুলবো এবং এই ইন্টারফেস কার্ড দেখতে পাবো। এখনকার সময়ে কিছু কিছু ইন্টারফেস কার্ড মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করে দেওয়া থাকে। কারণ মাদারবোর্ড তৈরি করার সময়, মেইন বোর্ড তৈরি করার সময় ওর সাথে স্পেশালি সংযুক্ত করা থাকে, যার কারণে এরকমের ছবি দেখা না গেলেও আসলে সেগুলো দিয়ে কাজ হয়। একটু অনুমান করলে বুঝতে পারো যে এই ধরনের কার্ড স্থাপন করার জন্য ডেস্কটপ প্রয়োজন। ল্যাপটপে আসলে এত জায়গা পাওয়া যায় না, যার কারণে
সঙ্গত ভারে সেগুলো আসলে ইন্টারফেসগুলো বিল্ট ইন দেওয়া থাকে। এই পাঠ শেষে আমরা যা শিখব তা একটু বলে রাখি। নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান বা স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি, যা আগের স্লাইডে আমরা বলছিলাম। এর ভিতরে একটা যন্ত্রপাতি হলো মডেম। মডুলেটর আর ডিমডুলেটর সংক্ষিপ্ত রূপ হলো মডেম। আর মডেম সম্পর্কে একটু বলি। সেটা হলো, আমরা জানি যে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনে যে সিস্টেম চালু আছে সেই সিস্টেমটা হলো ডিজিটাল সিস্টেম। 0 আর 1 প্রযুক্তি ব্যবহার করে যে সিস্টেমটা তথ্য যাতায়াতের জন্য, সেটা হলো ডিজিটাল সিস্টেম। কিন্তু ইন্টারনেট কখনোই আসলে আমরা টেলিফোন সংযোগের বাইরে যেতে পারি না। ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই টেলিফোন সংযোগ লাগে। টেলিফোন সংযোগের যে যাত্রাপথ বা যে তথ্য যাওয়া আসার যে পথ, সেই পথটা হলো অ্যানালগ পদ্ধতি। যার কারণে আসলে আমরা কম্পিউটার থেকে তথ্য অন্য কোথাও কাঙ্ক্ষিত জায়গায় পাঠাতে হলে টেলিফোন লাইনের সংযোগ লাগে। আর টেলিফোন লাইন দিয়ে তথ্য পাঠাতে হলে সে কিন্তু অ্যানালগ তথ্য পাঠাতে পারে না। যার কারণে আমাদের কি করতে হয়? আমাদের অবশ্যই এই মডেমের সাহায্য নিতে হয়। মডেমের কাজ হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত করে দেওয়া, এবং পুরো পথ টেলিফোন লাইন দিয়ে তথ্য আমার যাবে এবং যেখানে পৌঁছাবে সেই ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের সাথে মডেম সিস্টেম চালু আছে। এই অ্যানালগ সংকেতকে সেই মডেম আবার অনুবাদ করে ডিজিটাল সংকেতে রূপান্তর করে দেয়, যার কারণে আমরা আসলে সেই তথ্য বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা মডেমের কথা মনে হয় বুঝতে পারছি। মডেমের একটা ছবি দিয়ে রাখছি। মডেমের কাজ হলো অ্যানালগকে ডিজিটাল করা আর ডিজিটালকে অ্যানালগ করা। তথ্য যদি সে ডিজিটাল পায় সে অ্যানালগ করে দেয়, তথ্য যদি সে অ্যানালগ পায় সেক্ষেত্রে ডিজিটাল করে দেয়। ইন্টারনাল মডেমও থাকে। আমরা এক্সটার্নাল মডেম একটা দেখালাম। ইন্টারনাল মডেম যে মাদারবোর্ডের সাথে, বর্তমান সময়ে মোবাইল ফোনে আমরা ইন্টারনেট ব্যবহার করি, মোবাইল ফোনের মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে আসলে মডেম। তবে মডেম সিস্টেম না থাকলে সেই মোবাইল ফোন দিয়ে কখনোই আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। সহজ কথা যে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হলে মডেম সিস্টেম লাগবে। এক্সটার্নাল মডেমের ছবি দেওয়া আছে। ছবিগুলো আমরা একটু দেখে রাখবো যে আমাদের কোনো সময় কাজে লাগবে। যে আমরা একটা ডিভাইস দেখে যেন কখনোই এরকম হতবাক না হয়, এই ডিভাইসটা আমরা কখনোই দেখি নাই। যার কারণে আমরা কিন্তু আসলে এই ছবিগুলো দেখে রাখি। আমরা মডেমের কাজ যে কথা বলছিলাম এরকমের একটা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি এখন। আশা করি সবাই মনোযোগ সহকারে ছবিটা দেখবে। আমরা খেয়াল করে দেখি ছবিতে প্রথমে আমরা বলে রাখছি সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হলো মডেমের কাজ। অ্যানালগকে ডিজিটাল করা আর ডিজিটালকে অ্যানালগ করাই হলো এর কাজ। প্রেরক বা প্রাপক আমরা লক্ষ্য করি যে ডিজিটাল সাইন তৈরি করছেন, এবং মাঝে মডেম আছে যে মডেম খুব সহজে সেটাকে অ্যানালগ সাইনে রূপান্তর করছে, এবং পরবর্তীতে যখন কাঙ্ক্ষিত জনের কাছে যাওয়ার আগেই আবার মডেম আছে, সে মডেম অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করছে। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষাতে প্রশ্নের উত্তর দিতে গেলে, মডেমের কথা লিখতে গেলে এই ছবিটা দিয়ে দিতে হবে। খুবই সহজ। প্রেরক যে তথ্যটা বের করছে সেটা মডেম পাওয়ার আগে থাকছে ডিজিটাল, মডেম পেয়ে গেলে হয়ে যাচ্ছে অ্যানালগ, আবার পৌঁছাচ্ছে মডেমের কাছে, মডেম সেটাকে ডিজিটাল করছে, তারপর প্রাপক সে তথ্যটা পাচ্ছে। ছবিটা এত জটিল কিছু নেই, কিন্তু আসলে এই ছবি দিয়ে তোমাকে পরীক্ষাতে খাতাতে বোঝাতে চেষ্টা করতে হবে যে তুমি আসলে মডেম বিষয়টা বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন বলি আসলে হাবের কথা। আমরা লক্ষ্য করি এরকমের ডিভাইস মনে হয় আমরা অনেক সময় দেখি যে হাব দেওয়া থাকে একটা জায়গা, যেখানে আসলে সমস্ত তথ্য দিয়ে যেখান থেকে আসলে অন্য জায়গায় তথ্যগুলো দেওয়া সম্ভব হয়। একটা হাবের ছবি দেওয়া আছে, আমরা সেগুলো লক্ষ্য করলে বুঝতে পারব। হাবের সুবিধা, দাম কম, বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে। যে একটার থেকে আসলে অনেকগুলো মিডিয়াকে সে সংযুক্ত করতে পারে, যার দাম হলো খুবই কম। অসুবিধাও আছে। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, যে এরকমের কিছু অসুবিধা থাকে। এর আগের ক্লাসে আমি বলছিলাম এবং বরাবরই বলে রাখি যে কোনো ভালো জিনিসের সাথে খারাপ জিনিস থাকে, তার মানে সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবেই।
যেখানে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি হয়, তখনই মানুষ সেটা আসলে ব্যবহার করতে পারে। পাশাপাশি সুইচের কথা, আমরা হাব দেখলাম, এখন হলো সুইচ। আমি একটা ছবি দিয়ে সুইচের যে কাজ, সেই কাজ সম্পর্কে বোঝাতে চেষ্টা করছি। ছবিগুলো লক্ষ্য করতে হবে এবং সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। আশা করি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এবং টেক্সট বুক দেখতে হবে। টেক্সট বুক না দেখলে তোমরা আসলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবে না। সুইচের আবার সুবিধা আছে। ডেটা সুইচের সুবিধা, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। ডেটা আদান প্রদান করতে যেয়ে বাধার সম্ভাবনা কমায়। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়, যেটি ছিল আসলে সুইচের সুবিধা। অসুবিধা আছে, হাবের তুলনায় মূল্য কিছুটা বেশি সুইচের। ডেটা ফিল্টারিং সম্ভব নয়। কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। আমরা একটা সুইচের সুবিধা দিয়ে এবং পাশাপাশি অসুবিধার কথা বললাম। অসুবিধার তুলনায় যখন সুবিধা বেশি হবে, তখনই সেটা আসলে ব্যবহার করা যাবে। হাব ও সুইচের ভিতর পার্থক্য, দুইটা জিনিস পাশাপাশি রাখলে মনে হয় যেন একই রকম, যার কারণে পার্থক্য। ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টে পাঠায়। প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়। সময় বেশি লাগে, সময় কম লাগে। আশা করি এই বেশি, পোর্ট কম থাকে, পোর্ট বেশি। আরও একটা জিনিসের কথা এখন বলি, ডিভাইস, যেটা হলো রাউটার। বর্তমান সময়ে যারা ওয়াইফাই সংযোগ নেয়, তাদের বাসাতে একটা রাউটার থাকে, যার কারণে আসলে আমাদের রাউটার বুঝতে মনে হয় না খুব একটা অসুবিধা হবে। রাউটার দিয়ে কি হয়, রাউটারের সুবিধা বলি। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। ডেটা ফিল্টারিং সম্ভব হয়। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট, ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে। আমরা জানি যে রাউটার যেখানে থাকে, দূর থেকে একটা তার বা একটা সংযোগ এনে রাউটারের পিছনে লাগিয়ে দিলে নির্দিষ্ট একটা এলাকার ভিতরে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোতে। নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, যে ওইটা আসলে যাকে আমি জানাবো সে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অথবা ওপেন করেও রাখা যেতে পারে, যেখানে আসলেই সবাই যেন আসলে এই রাউটারের নেটওয়ার্কভুক্ত হয়। অসুবিধাও আছে, রাউটারের দাম বেশি। রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না। কনফিগারেশন তুলনামূলক জটিল, ধীর গতি সম্পন্ন। এইগুলো আসলে অসুবিধা, যার কারণে আমরা বলছিলাম রাউটার সংযোগ থাকলে খুব সহজে নির্দিষ্ট একটা এলাকার ভিতরে, বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন টি স্টলে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে ট্রেন স্টেশনে, যেখানে মানুষকে অপেক্ষা করতে হয়, সেখানে তারা নিজস্ব উদ্যোগে রাউটার দিয়ে একটা নেটওয়ার্ক সিস্টেম চালু করে রাখে, যাতে করে আসলে অপেক্ষামান জনরা খুব সহজেই সেই সময়টা আসলে দূর করতে পারে নেটওয়ার্কভুক্ত হয়ে। যে একটা রাউটার থাকলে এই সংযোগ, এই ইন্টারনেট কানেকশন বিভিন্ন ডিভাইসের ভিতরে আসলে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়, তাছাড়া আসলে সম্ভব হয় না। গেটওয়ে আমরা একটা ছবি দিয়ে দেখাতে চেষ্টা করছি। আমরা এই ধরনের ছবি দেওয়ার উদ্দেশ্য হলো যে কোনো একটা সময় যেন আমরা এরকম বলতে না পারি, এরকম না বলি যে আমরা আসলে এটা বুঝতে পারছি না। গেটওয়ের সুবিধা, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম। বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। একটা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। টেক্সট বুকেও এরকমের ছবি আছে, তোমরা লক্ষ্য করবে এবং এগুলো পরিষ্কার হওয়ার চেষ্টা করবে, আর সরাসরি যোগাযোগ করবে যে কোনো জটিলতাতে। গেটওয়ের অসুবিধা, এটি ধীর গতিসম্পন্ন, কনফিগারেশন করা তুলনামূলক জটিল, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। আমরা সবসময় আমাদের দেশের আঙ্গিকে বলবো, যেটা ব্যয়বহুল সেটা আসলে সবাই ব্যবহার করতে পারবে না। যখন যেটার ব্যয় কম, সুবিধা বেশি, সেটা আসলে আমরা সবাই ব্যবহার করতে পারবো। যার কারণে কমার্শিয়াল প্রসেস ছাড়া গেটওয়ে ব্যবহার করে সুবিধা পাওয়া যাবে না। আমরা ব্যক্তিগত আঙ্গিকে গেটওয়ে ব্যবহার করব না। রিপিটার,
রিপিটার হলো যে পথে যেতে যেতে কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হলে সেই নেটওয়ার্ককে আরও একটু ডিস্ট্রিবিউট করে দেওয়া। একটা জায়গার থেকে নেটওয়ার্ক যে সেখানে 5টা জায়গায় নেটওয়ার্ক দিতে হবে, ওখানে একটা রিপিটার লাগাতে হয়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। আমরা জানি বিদ্যুৎ সংযোগে মাঝে মাঝে ট্রান্সমিটার দেওয়া থাকে, কারণ কি ওখান থেকে বিদ্যুতের স্পিড বাড়ানো হয়। এরকম মাঝে মাঝে নেটওয়ার্ক যেতে যেতে একটা জায়গায় আসলে নেটওয়ার্ককে থামিয়ে তার অ্যাপ্লাই বা শক্তিশালী করে আবার তাকে সামনের দিকে পাঠানো হয়। এটাকেই বলা আসলে রিপিটার। আমি একটা ছবি দিয়ে রিপিটারের কথা বলতে চেষ্টা করছি যে যদি রিপিটার না দেই সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের গতি কমে যাবে এবং যাকে সংযোগ দিচ্ছি সে ব্যবহার করে সুবিধা পাবে না। এরকম করে যদি যে এখান থেকে 5 মাইল দূরে আছে, সেক্ষেত্রে যদি আমরা 2 মাইল বা 3 মাইল পর একটা করে রিপিটার বসাই, সে নেটওয়ার্ককে ধরে তার নেটওয়ার্ক শক্তিশালী করে আবার সামনের দিকে প্রেরণ করে, যাতে করে আসলে যারা নেটওয়ার্ক ব্যবহার করছে তাদের এই সুবিধাটা হয়। যার কারণে রিপিটার এই সুবিধার পাশাপাশি একটু অসুবিধা হলো ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে। এক জায়গায় থামলে যে বাধা হয় সেই বাধার সম্ভাবনা রয়েছে। সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে, বেশি সংখ্যক কম্পিউটারকে সে যুক্ত করতে পারে না। এরকম করে একটা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। আশা করি সবাই বিষয়গুলো লক্ষ্য করছো। সব মিলায় আমরা বলছিলাম রিপিটারের কথা, যে রিপিটার মাঝে মাঝে লাগালে সেক্ষেত্রে সেখান থেকে ইন্টারনেটের আসলে গতি বৃদ্ধি পায়। সেই রিপিটারের কিছু সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো ব্রিজ। আমরা দেখি ব্রিজ, আমরা আজকে যে ক্লাস করলাম সেই ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা একটু রিপিট ক্লাস করতে পারি, আরও একটু বোঝার চেষ্টা করতে পারি। আর এই ক্লাসগুলো যেহেতু আমার ফেসবুক পেজে, কলেজের ফেসবুক পেজে, যশোর বোর্ডের ক্লাসরুমে এবং ইউটিউবে সংরক্ষণ আপলোড করা থাকে, তাই খুব সহজেই তোমরা সেগুলো আসলে দেখতে পারো। সেখান থেকে যে কোনো জটিলতায় আমার সাথে যোগাযোগ করতে পারো। এরকম একটা বিষয় আমরা বলছিলাম, গুরুত্বপূর্ণ বিষয় আজকের ক্লাসে, সেটা হলো মডেম। মডেমের কাজ আবারও একটু বলি। মডেম হলো অ্যানালগকে ডিজিটাল করে, ডিজিটালকে অ্যানালগ করে, মডুলেশন এবং ডিমডুলেশন। বলছিলাম পরীক্ষার খাতায় আমাদের লিখতে হলে এরকম একটা ছবি এঁকে খুব সহজে বোঝাতে হবে। প্রেরক যখন তথ্য পাঠায় সেই তথ্যটা আসলে ডিজিটাল তথ্য, সেইটা মডেমে কাছেই থাকে। মডেমের কাছে গেলে মডেম সেটাকে অ্যানালগ করে দেয়। টেলিফোন লাইনের পথটা যেহেতু অ্যানালগ, আর টেলিফোন লাইন ছাড়া যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না, যার কারণে তথ্যটাকে অবশ্যই অ্যানালগ করতে হয়। যার কাছে পাঠাচ্ছি তার কাছে মডেম আছে, এই অ্যানালগকে ধরে সে আসলে ডিজিটাল করে দেয়, যার কারণে প্রাপক খুব সহজেই সেই তথ্যটা বুঝতে পারে। যার কারণে আসলে আমাদের মডেম অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাবের কথা বলছিলাম, পাশাপাশি সুইচের কথা বলছিলাম এবং সুইচ এবং হাবের ভিতর পার্থক্যের কথা বলছিলাম। সুইচ এবং হাবের সুবিধা এবং অসুবিধার কথা বলছিলাম। হাব সুইচের পার্থক্য আমরা রেখেছিলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা উপলব্ধি করতে পারছো। রাউটারের কথা বলছিলাম। রাউটার কি করে? রাউটার হলো যে নেটওয়ার্ককে ভাগাভাগি করে দেয়। কোথার থেকে নেটওয়ার্ক নিয়ে যদি আমরা রাউটারের সাথে সংযোগ দেই, সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলো ওয়্যারলেসভাবে, তারবিহীনভাবেই আসলে নির্দিষ্ট একটা এলাকার ভিতরে ইন্টারনেটভুক্ত হতে পারে। তাহলে রাউটার হলো কি? একটা ডিভাইস যার সাথে কম্পিউটারের সংযুক্ত করলে, নেটওয়ার্কে সংযুক্ত করলে নির্দিষ্ট একটা এলাকার ভিতরে বাকি ডিভাইসগুলো খুব সহজেই তারবিহীন, তার ছাড়াই আসলে ইন্টারনেটে সংযুক্ত হতে পারে। এইটা হলো আসলে রাউটার। রাউটারের সুবিধা ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডাটা ফিল্টারিং সম্ভব হয়, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। অসুবিধাও আছে, সুবিধার পাশাপাশি দাম বেশি। রাউটার একই
প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া যুক্ত হতে পারে না, কনফিগারেশন তুলনামূলক জটিল, ধীর গতিসম্পন্ন। গেটওয়ের কথা বলছিলাম, গেটওয়েতে দাম বেশি, যা ব্যক্তিগতভাবে ব্যবহার করা খুবই জটিল। সবশেষে বলছিলাম রিপিটারের কথা। রিপিটার হলো ইন্টারনেট যদি অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে হয়, সেক্ষেত্রে পথে মধ্যে একটা রিপিটার বসায়ে সেই নেটওয়ার্ক গতিকে ধরে নিয়ে সেটার গতি বৃদ্ধি করে সামনের দিকে পাঠায়, সেটাই আসলে রিপিটার। রিপিটার ব্যবহারের যেমন সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। শুধু রিপিটার ব্যবহারে সুবিধাই আছে বলবো না, কিছু অসুবিধাও আছে। আমরা যেমন সুবিধার কথা বলছিলাম, রিপিটার ব্যবহারের সুবিধার কথা বলছিলাম যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। পাশাপাশি অসুবিধার ও ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। তার মানে হলো সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। ব্রিজের কথা বলছিলাম। আজকের ক্লাস আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কলেজের ফেসবুক পেজে, আমার ফেসবুক আইডিতে, অথবা যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, অথবা ইউটিউব থেকে এই ক্লাসটা বারবার তোমরা দেখতে পারো এবং ডাউনলোড করে রেখেও দেখতে পারো। তোমাদের যে টেক্সট বুক আছে তার সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো এবং পরবর্তীতে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারো। এই মহামারী কেটে যাওয়ার সম্ভাবনা চলে আসছে। আশা করি অচিরেই তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে, কথা হবে, যে কোনো সমস্যায় সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমরা অবশ্যই থেমে থাকবো না, সেই পর্যন্ত আমরা আসলে অনলাইনে ক্লাস চালিয়ে যাব। আমরা নতুন সূর্যের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ভ্যাকসিন প্রয়োগ, কোভিড-19-এর ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি খুব সহজেই তোমাদের সাথে আমার দেখা হবে ক্লাসরুমে। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন নিতে না পারছি ততক্ষণ পর্যন্ত মাস্ক একমাত্র ভ্যাকসিন। তোমরা অবশ্যই জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আশা করি এই মাস্কটা ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর মাস্ক ব্যবহার করে একবারই মাস্ক ব্যবহার করা যাবে। সেই মাস্কটা যদি ওয়ান টাইম হয় ফেলে দিতে হবে, আর যদি সেইটা পরিষ্কার করে সাবান দিয়ে কাচার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কেচে শুকিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। একই সাথে একই টাইমে লাগাতারভাবে মাস্ক ব্যবহার করে পকেটে রেখে দেওয়া, বাক্সে তুলে রেখে দেওয়া যাবে না। ওয়ান টাইম মাস্ক হলে ফেলে দিতে হবে, আর যদি সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা থাকে একবার ব্যবহার করার পরেই সেটাকে পরিষ্কার করে নিয়ে আবার ব্যবহার করা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।